তাদের যে কয়েনেজ, তাদের যে চিন্তা, তাদের যে আপনার রণনীতি, রণকৌশলটা, সেটা আপনার বড় ভাই সুলভ। ডক্টর কলিমুল্লাহ, আপনার প্রতি সবাই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, এবং আপনার অবস্থান নিয়ে সবাই প্রশ্ন করছে। যদিও ফেজ দ্য পিপল, প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন, ফেজ দ্য পিপল সেই শুরু থেকেই সকল মত পথ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সুযোগ দিয়েছে। আপনারা এগুলি ভুলে গেলে চলবে না। আপনাদের কারো প্রতি ক্ষোভ থাকতে পারে, যেভাবে প্রশ্ন করেছেন, ভেরি বিউটিফুল। আমরা মনে করি যে সবাইকে সবাই প্রশ্ন করবেন, এবং যারা এখানে আসে তারা জবাব দেয়। ফেস দ্য পিপল, এটা জেনে শুনেই আসে, জনগণকে মোকাবেলা করে, যে এই টেন্ডেন্সি যারা থাকবে তারাই আসে। তবে অবশ্যই আপনাদের এটাও ভাবা উচিত না অমুকে কেন আসবে, অমুকে কেন কথা বলবে, তাহলে আপনাদের আগের আচরণ আর আপনাদের এখনকার আচরণ পার্থক্য থাকবে না। অবশ্যই আমরা সবাইকে নিয়ে কাজ করব, কারণ দেশ করতে সবাইকেই সবার ভূমিকা থাকতে হবে, এটাই হলো বাস্তবতা। কারো ভুল হলে আপনি প্রশ্ন করবেন, যেমনটি করেছেন আপনারা, অবশ্যই তিনি জবাব দিবেন। তিনি অপরাধ করলে অবশ্যই তিনি শাস্তির মুখোমুখি হবেন। এটাকে আমরা নিশ্চিত করার জন্য নতুন, হয়তো আপনারা আন্দোলন করে সে নতুন বাংলাদেশের পথে যাচ্ছে, যেন কেউ ভুল করলে সে ভুল থেকে রেহাই না পায়। ডক্টর করুন। ধন্যবাদ। দেখুন, আমি কতগুলো নির্দিষ্ট ফ্রেজ ব্যবহার করি এবং একাডেমিক স্টাইল, আমার নিজস্ব একটা ঢং আছে। আমি কাউকে তুই তোকারি করি না, কাউকে গালিগালাজ করি না, আজ পর্যন্ত কাউকে স্বৈরাচারী বলে অভিহিত করিনি, কাউকে রাজাকার বলিনি, এবং প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলি। আমি যতবারই আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম উচ্চারণ করেছি, ততবারই বলেছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী। ঠিক একইভাবে এই আওয়ামী লীগের আমলে ফ্রেজ গুলো আমরা তার মানে ব্যবহার আপনি করছি। এখনো খালেদা আমি জিয়ার ব্যাপারে আমি সবসময় আ- মাননীয় এখনো বলেছেন। এখনো আমি মাননীয় সাবেক সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা না এইভাবেই না, এখানে অভিহিত একটা করি। জিনিস, একটা হ্যাঁ, জিনিস কনফার্ম হতে চাই, আর যে জনগণ চাচ্ছে হয়তো no, no, জনগণ চাচ্ছে যে হয়তো আপনি বিষয়টা আমি খালেদা পরিষ্কার খালেদা করি, জিয়ার ব্যাপারেও কি আপনি মাননীয় প্রশ্নটা বলেছেন আমাকে কি? করতে হবে। আমি বরাবরই মাননীয় আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী বলেছি। এক, আচ্ছা, এটা ঠিক আমার আছে। স্ট্যান্ডার্ড। এবং আমাদের প্রয়াত আমি একটু মহামান্য রাষ্ট্রপতি আর কি একটু আমাদের ইন্টারফেয়ার করি। হোসেন মোহাম্মদ এরশাদকেও কিন্তু আমি মহামান্য হিসেবেই আমি অভিহিত আচ্ছা, করে রাইট এসছি রাইট এ রাইট। পর্যন্ত। কখনো হ্যাঁ, তাকে কিন্তু স্বৈরাচার আমি একটু বলিনি। একটু হয়তো এবং সাপ্লিমেন্ট করতে যাচ্ছে আমাদের স্যার, আপনার জামাত কাছে আসি। ইসলামের নেতৃবৃন্দকে আমি কখনো কিন্তু রাজাকার অভিহিত করিনি। আমি কিন্তু পলিটিক্যাল হুম। কোনো অ্যাক্টিভিজমের মধ্যে নেই। আমি একজন টকশো শিল্পী বলে নিজেকে মনে করি। এক, নির্বাচন এবং রাজনীতি পর্যবেক্ষণ করি গত 3 দশক ধরে, এবং প্রতিবারই কিন্তু রেজিম চেঞ্জ হয়, নানান রকমের উষ্মা প্রকাশ করার বিষয়টি আমি ফেস করে অভ্যস্ত। সুতরাং এই টেম্পো আসবে যাবে, কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে ভারতকে ধাত্রী মাতা, ইটস ইংলিশ এক্সপ্রেশন, এটা হচ্ছে সরোগেট মাদার হিসেবে কোথাও কোথাও বর্ণনা করা হয়, সেভাবেই বিষয়টাকে আমি তুলে ধরছি। ইটস এন আর্গুমেন্ট, বাট বিষয়টার আমার নিজস্ব কোনো অভিমত না। আবার একইভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে আপনার দেশরত্ন উপাধি দিয়েছে। এখন মনে রাখতে হবে আমরা কোন সময়টায় আপনার বা অন্যান্য এলসওয়্যার শোগুলো করেছি। আমাকে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং এই সেখান থেকে জয়লাভ করে তথ্যটা কথা বেরোতে বলার জন্য, এই তথ্যটা কথা বলার। সক্ষম হয়েছিলাম। কি কারণে? পরবর্তীতে সেটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জায়গায় আপনার নাম পরিবর্তন করেছে, কিন্তু একটা কিন্তু থেকে গেছে এখন টিল টু ডেট। এবং আমাদের ডিফেন্স ছিল কিন্তু সেই মামলায় জিতবার ক্ষেত্রে এই ফ্রেজ গুলো। তা আপনাকে মনে রাখতে হবে যে আমরা দেশের মধ্যে থেকে কিন্তু সেগুলো করেছি, যথেষ্ট গঠনমূলক সমালোচনার ধারা আমরা বজায় রেখেছি। তো আমরা যদি ডিফেন্সটা না রাখতাম, আপনার মামলায় কারারুদ্ধ হয়ে থাকতে হতো, আমাদের তো কাজগুলো করা যেত না। এই খেয়াল করে দেখেন, আপনার এই সাবেক মাননীয় প্রতিমন্ত্রী পলক মহোদয়ের ইন্টারভেনশনে আমরা দেখলাম যে ইন্টারনেট বঞ্চিত ছিলাম আমরা সেই সময়, কিন্তু আপনাদের শোগুলো আমরা করতে পারি। তো ফলে অনেকের মনে হয়েছে হঠাৎ করে আমরা চুপ হয়ে গেলাম কেন। কখনো ওই বিষয়টা মনে হয়নি যে ইন্টারনেটই তো দেশে ছিল না, তো আমরা ফেস দ্য পিপল শরীর খবর কি করে, বা টেবিল টপ বা অন্য যে অনলাইন গুলোতে আমরা যুক্ত হতাম সেটাই বা হবো কি করে। এই বিষয়গুলো অনেক সময় ভুলে যান লোকজন। রাইট রাইট, ভেরি ট্রু। এটা ডক্টর একটু কলিমুল্লাহ, করতে চাই। আমি মনে হয় না যে আপনি বলবেন ডক্টর কলিমুল্লাহর কথাটা একটা সেকেন্ড আমি বলি। ডক্টর আমি মারুফ, একটু করতে ডক্টর চাই। মারুফ মল্লিক, হ্যাঁ অবশ্যই বলবেন। ডক্টর কলিমুল্লাহ কিন্তু এই টকশোতে কথা বলবার জন্য অনলাইনে তিনি কিন্তু মামলার আসামি হয়েছেন, আপনারা জানেন কিনা জানি না। এবং সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি মামলা, ওনার সাথে বিএনপি আরেক নেতাও একই প্ল্যাটফর্মে কথা বলবার মনিরুল হক জন্য, চৌধুরী। মনিরুল হক চৌধুরী। মামলা, এবং এটা আমি জানি ব্যক্তিগতভাবে যে মামলাটা এখনো পর্যন্ত চলমান যতটুকু জানি, তবে ওনাদেরকে জামিন না, দেওয়া আমরা হয়েছে। আমরা সেই মামলায় জয়লাভ করেছি।
জয়লাভ করেছেন। আচ্ছা, ঠিক আছে। দেড় থেকে এটা দুই অনেকে বছর জানে না। মামলা আমি বলি না চলেছে। যে আমি ডক্টর কলিমুল্লাহর ব্যাপারে আপনারা হয়তো ক্ষুব্ধ থাকতে পারেন, কারণ ওনার বিগত আমলের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, তবে এই সংকট চলাকালীন উনি কখনো ওনার অবস্থানের পরিবর্তন করেছে আমার দৃষ্টিতে এটা আমি দেখিনি। না, ডক্টর মারুফ। 2 মিনিট বলি স্যারের সম্পর্কে, মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ধরেন আমাদের মধ্যে মত ভিন্নতা থাকবে, আমি এক কথা বলি, স্যার এক কথা বলেন, কিন্তু আমি যতগুলো টক শো দেখি অত্যন্ত পরিশীলিত ভাষায় যারা কথা বলেন, স্যার হচ্ছেন তাদের একজন। এটা ধরেন আপনারা একটু বিবেচনায় রাখবেন। আপনার সঙ্গে স্যারের মতের মত ভিন্নতা থাকতে পারে, এটি স্বাভাবিক। আমরা মত ভিন্নতা থাকবে, মতভেদ থাকবে, তাই বলে স্যার অমুক সময় অমুককে নিয়ে কথা বলেন নাই কেন, এইভাবে কথা বলেছেন কেন, আমার মনে হচ্ছে এটা বলা সমীচীন না। সবাই সব বিষয়ে কথা বলবেন না, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং মাথায় যেটা রাখতে হবে, যারা বিগত সরকার আমলে, বিএনপির হ্যাঁ, আমলে অনেক অনেক মন্ত্রীরা ছিলেন যারা গত 5 বছর বা 15 বছর তারা একটা টুশব্দ করেনি কখন, এরকম আছে অনেক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন 2023 সালে খুব একটা, আমরা তো গত 15 বছরই কঠিন সময় পার করেছি, কিন্তু 2023 সালের দিকে মাঝামাঝি এসে বা শুরুর দিকে গুটি কতক মানুষ যারা কথা বলতে শুরু করেছিলেন যে একটা পরিবর্তন আসবে বা এই সরকার টিকতে পারবে না বা এই সরকারের জন্য বিপদ আছে, স্যার কিন্তু তাদের একজন। আমি যদি ভুল না বলে থাকি, স্যারের সঙ্গে আমি নিজেও দুই একটা টক শোতে ছিলাম, স্যার বলেছিলেন যে, আমার খেয়াল আছে ও গত বছরের শুরুর দিকে আপনার প্রোগ্রামে বলেছে জুন জুলাই পরিবর্তন আসবে একটা, বা হম অনেক হম। কিছু আসবে। তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, অনেক কিছু সঠিক হয়েছে, অনেক কিছু দেশের সঠিক হয়নি, কিন্তু ভিতরে থেকে ধরেন, আমরা তো দেশের বাইরে থাকি, অনেক কিছু ইচ্ছা করলেই বলে ফেলতে পারতাম তখন, আর তো দেশের ভিতরে ছিলেন, ভিতরে থেকে অনেক কিছু কথা বলাটা কিন্তু সহজ না। আপনারা যতটা মনে করছেন, অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়। ড্রাকোনিয়ান ল ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই অ্যাক্টে তো শুধু দেশের ভিতরে না, দেশের বাইরে যারা আছেন তাদের আত্মীয় পরিজনের বিরুদ্ধে মামলা করে দিয়েছিল এই সরকার, যে তোমার ছেলে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন বিদেশের কথা বলছে। তো এই জায়গায় আমি লম্বা করব না। আমার মনে হচ্ছে যে যে দর্শক প্রশ্ন করেছেন, আপনি দেখছেন আমাদের কথা, হুম। আর স্যার অত্যন্ত সজ্জন, এবং আমি যেটা বলবো যে মাঝে মাঝে আমি নিজেও উত্তেজিত হয়ে অনেক কথা বলে ফেলি, কিন্তু আমি লক্ষ্য করেছি যে স্যার অত্যন্ত পরিশীলিত ভাষায় কথা বলেন, এবং শিক্ষক মানুষ, দীর্ঘদিন উনি শিক্ষকতা করেছেন, অডিয়েন্সকে কিভাবে ডিল করতে হয় উনি তো আমাদের চেয়ে ভালো জানেন। তো হুম। সেই জায়গায় আমার জি, মনে হয় অবশ্যই অবশ্যই। লোককে না, উনি রাখতে ওনার অবস্থান, ওনার কথার ওনার কথার যে স্টাইল উনি কখনোই পরিবর্তন করেননি। উনি দেশের থেকেও আজকে প্রায় আমাদের শোতে, আমাদের ফেস দ্য পিপল প্রায় উনি গত 3 বছর ধরে একাধারে কথা বলে যাচ্ছেন, যতটুকু কম বেশি। উনি কখনোই, তবুও উনি যে সব ভুলের ঊর্ধ্বে এটা আমি মোটেও বলবো না। কালকেও তিনি ভুল করতে পারেন, আপনিও ভুল করতে পারেন কালকে। তাই বলে কালকের ভুল দিয়ে আপনি পূর্বের সবকিছুকে আপনি জাস্টিফাই করবেন, এটা মোটেও উচিত নয়। আমাদেরকে সেখানেও ভাবতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে, প্রেজ দ্য পিপলের সকল মতের মানুষকে আপনাদের সহ্য করার মতো ওই মানসিকতা থাকতে হবে। আপনারা এখনো পর্যন্ত দেখেছেন প্রেজ দ্য পিপল কিন্তু কখনোই কোনো একটা দলের মানুষ নিয়ে কখনোই শো করেনি। সকল দলের মানুষকে, সকল মতের মানুষকে নিয়ে। যখন বাংলাদেশের কোনো টিভিতে আলেমদের নিয়ে একটা সুশব্দ করা পাপ ছিল, প্রেজ দ্য পিপল সেখানে আলেমদের ব্যাপারে কথা বলছে। আপনাদের মনে রাখতে হবে, হিন্দুদের নিয়ে কখনোই কেউ কথা বলেনি, আমরা কথা বলেছি। হিন্দুদেরকে কোনো টেলিভিশনে হিন্দুদের কোনো সমস্যা নিয়ে কেউ কখনো স্পেশাল এপিসোড আমরা করেছি। সুতরাং এই জায়গাটা যেটা থাকে, এটাই হলো সৌন্দর্যতা। ডক্টর কলিমুল্লাহ, আপনি বলছিলেন এখন ভারতের যে বিষয়টা, ভারতের ভূমিকা নিয়ে আপনি সবসময় কথা বলেছেন। ভারত যে আমাদের বিষয় নিয়ে কথা বলছে, এটা কি আপনি মনে করেন না যে সরাসরি আরেকটা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ? এই ব্যাপারে তাদের কি আপনার আপনি তাদের প্রতি কি 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 বলবেন? আপনার এই জায়গাটা একটু শেষ করুন, ডক্টর কলিমুল্লাহ। দেখুন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ, এবং তাদের ভাষায় 71 সনে তারা এই দেশটি, যেটা পাকিস্তানের অংশ ছিল, ইস্টার্ন উইং অফ পাকিস্তান, সেটিকে তারা জয় করেছিল বা দে কনকোয়ার্ড। তো ওই ভ্যান্টেজ পয়েন্টের থেকে তাদের যে কয়েনেজ, তাদের যে চিন্তা, তাদের যে আপনার রণনীতি, রণকৌশলটা, সেটা আপনার বড় ভাই ছিল। এতে আপনার অনেকেই কুপিত হন বা হয়েছেন। তনু বপুর দিক থেকে ভারত বিশাল, এবং তাদের যে পলিসিটা তারা পার্সু করছেন সিন্স 47, গ্র্যাজুয়ালি এক্সপানশনের দিকে যাচ্ছে, এবং ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন সক্রিয়ভাবে কাজ করছে। দিল্লিতে তাদের হেড অফিস, এবং তাদের চিন্তাটা হচ্ছে শকুনির দেশ আপনার আফগানিস্তান, সেইখান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত পুরো টেরিটরি নিয়ে ভারতবর্ষ, বৃহত্তর ভারত
প্রতিষ্ঠা করা, এই ফিলসফি নিয়ে ভারতের একটা বড় অংশ কাজ করছে। তো ফলে সেই দিকটাও আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। এবং এই যে চিন্তাগুলো, সেইগুলো যদি আমরা অবগত না থাকি, তাহলে যেই কথাটি আমরা বলে থাকি, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম, সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা, সেটি আমরা বিস্মৃত হয়ে যাব। ধন্যবাদ।